ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি। তারেক রহমানের ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল। ভারতীয় মিডিয়াতে ইসকনের উপর হামলার খবর ভুয়া। যাকে র এজেন্ট বলছেন তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানাবো সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি। জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকে একটি পিটিশনের সাবেক প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছে। আগামী 18 ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র জনতার উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি আরো বলেন, সেই সময় তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করেছেন। এসব বিষয় গোটা দুনিয়া থেকে আড়াল করা, অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর কারণেই আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তারেক রহমানের ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তাদের সবাই যোগ দিয়েছি। সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা ধৈর্য ধরবেন। ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারবেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন। ভারতীয় মিডিয়াতে ইসকনের উপর হামলার খবর ভুয়া। ঢাকার উত্তরা এলাকায় একজন ইসকন সদস্যের উপর হামলা হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া আউটলেট দাবি করেছে ঢাকার উত্তরায় একজন ইসকন সদস্যের উপর হামলা হয়েছে। সিএ এর প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকায় রাধারমন মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রিয়া নিতাই দাস বলেছেন তিনি উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন। ঢাকার পুলিশও জানিয়েছেন তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি। প্রেস উইং এর বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতীয় মিডিয়া ভুক্তভোগীরা কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতা নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে। প্রেস উইং জানিয়েছেন বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেছেন, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইসকনের সদস্য নয়। যাকে র এজেন্ট বলছেন তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাকে র এজেন্ট বলছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15 থেকে 20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরো লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনেরও র পরিচালিত ছিল, যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণীর ভোক্তা। চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ, মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে 80 টাকায়, মৌসুমী ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে সয়াবিন তেল। দুই একটি ভাতের সবজির কেজি 60 থেকে 80 টাকা, কিছু সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমল সিন্ডিকেট ভেঙে ভোক্তাকে স্বস্তি দিতে পারেনি, বরং বিভিন্ন সময় শুল্ক ছাড় ও পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামলাতে পারছে না দেশের আপামর মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। বিগত শেখ হাসিনা সরকারের কাছে ভোক্তা কোনো সুফল পায়নি। অভ্যুত্থানের ভেতরে দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। মানুষ চায় দ্রুত কিছু পরিবর্তন আসুক। যেহেতু তারা বিপ্লবী চেতনায় প্রতিষ্ঠিত, তাই মানুষ অ্যাকশন দেখতে চায়। সরকারের একাধিক সংস্থা খুচরা পর্যায়ে তদারকি করে দায় সারছেন এবং শক্তিশালীদের ছাড় দেওয়া সিন্ডিকেট ভাঙছে না বলে মনে করেন তারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, কিছু অসৎ ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের সাধারণ ভোক্তা। সরকারও জানে কারা কোন পণ্যের দাম বাড়াচ্ছে, কি পন্থায় বাড়াচ্ছে। লাগাম দৃশ্যমান টান দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেন তা করা হচ্ছে না সেটা দেখার বিষয়। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, তা যৌক্তিক। এদিকে হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ায় তৈরি হওয়া সংকটকে ঘিরে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। বাজার অভিযানে যাওয়া অধিদপ্তরের টিমগুলোকে এই নির্দেশনা দেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না বলেন প্রধান উপদেষ্টা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। তিনি বলেন, আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর ABMF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এ সময় নিজের ছোট ভাই সাংবাদিক, সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনূস। ভাইয়ের ক্যান্সার শনাক্ত চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কি ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি। সে সময় ডক্টর করিম কিভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন সে কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখন আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।